সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন রূপালী ব্যাংক বিজনেস টক। আমরা আজকে কথা বলবো কম্পিউটারের হার্ডওয়্যার শিল্পের বর্তমান প্রেক্ষিত ও এই শিল্প বিকাশে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে। এ বিষয়ে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব ফয়জুল্লাহ খান এবং উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি জনাব সবুর খান। আমাদের এই অনুষ্ঠানে আজকে কম্পিউটার সমিতির সাবেক এবং বর্তমান দুই নেতৃবৃন্দ রয়েছেন এবং দুজনেই খান, সবুর খান এবং ফয়জুল্লাহ খান, দুজনকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। আমি প্রথমেই জনাব ফয়জুল্লাহ খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনে কম্পিউটার সেক্টর বলতে অনেকটা যেমন সফটওয়্যারকে বোঝানো হয় বা অন্যান্য এক্সেসরিজকে বোঝানো হয়, কিন্তু যে এখানে হার্ডওয়্যার শিল্পের যে একটি বিশাল একটি ব্যাপার রয়েছে, তো এই শিল্পের বিকাশে আপনাদের কোনো উদ্যোগ বা আপনারা কোনো প্রস্তাবনা করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং মোহনা টিভির দর্শকদের। স্পেশালি আমি বলবো যে এই যে আমাদের আপকামিং বাজেট, এই বাজেটটা কিন্তু আমাদের আইটি শিল্পের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের একটা চিন্তা ভাবনা আছেন এবং ভিশন 2021 তারা কাজ করতে চাচ্ছেন। আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে এই যে কম্পিউটারের যে স্পেশালি হার্ডওয়্যার গুলো আছেন, সেই হার্ডওয়্যার গুলোকে সম্পূর্ণ শুল্ক মুক্ত এবং ভ্যাট মুক্ত চাই এবং কিছু কিছু প্রোডাক্টে স্টিল তাদের ক্লারিফিকেশন মানে এনবিআর ক্লারিফিকেশন অনুযায়ী কিছু দেখা যায় যে সেখানে অনেক ধরনের পরিবর্তন আসে। যেমন ধরেন আমি বলবো স্পেসিফিক্যালি যেমন ইউপিএস, বাংলাদেশের যে ইলেকট্রিসিটির অবস্থান, সেই অবস্থান অনুযায়ী ইউপিএস এর কিন্তু একটা বেশ ভূমিকা পালন করে যে কম্পিউটারকে মিনিমাম লেভেলে কতক্ষণ চলার জন্য এবং সেটাকে প্রপারলি শাট ডাউন করার জন্য। সেই সমস্ত জায়গায় সরকার দ্যাট ইজ 2 kVA পর্যন্ত একটা ব্যারিয়ার দিয়ে রাখছে, যাতে সেখানে আমাদের বেশ কিছু কাস্টমস ডিউটি সেখানে দিতে হয় এবং যা আমাদের জনগণের উপরই বর্তায়, কেননা যে ওইটাকে আরো সহজলভ্য করলে গ্রাম এবং আমাদের যারা নাকি নিম্ন আয় যারা আছেন তারা ব্যবহার করতে পারবে। আরেকটা প্রসঙ্গ এই ধরনের একটা হতে পারে যে ধরেন বাংলাদেশে মনিটরের 19 ইঞ্চির উপরে কাস্টমস ডিউটি অ্যাভেলেবল দিয়ে রাখছে, যেটা নাকি হাই ট্যাক্স, দাম অনেক বেশি হয়ে যাবে। কিন্তু সারা বিশ্বে মনিটরকে কিন্তু 27 ইঞ্চ পর্যন্ত কিন্তু মনিটর হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে, মানে স্ট্যান্ডার্ড এবং এর উপরের যেগুলো আছে সেগুলোকে বড় পর্দার মনিটর বলা হয়ে থাকে, সেগুলোর জন্য আবার অন্য একটা ডেফিনেশন দেওয়া থাকে। তাই আমাদের দেশে কিন্তু 19 ইঞ্চি পর্যন্ত যেখানে কাস্টমস ডিউটিকে সবচেয়ে কম রাখছে, বাট 19-এর পরে হলেই প্রায় 52% ডিউটি চলে আসে, যা নাকি আমাদের জন্য অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। আর ভবিষ্যতে আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে 19 ইঞ্চি মনিটরই কিন্তু সারা বিশ্বে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এই যে এখন যে এলসিডি যে প্যানেল বা এলইডি প্যানেল এগুলো 20 ইঞ্চির নিচে আর থাকবে না। খুবই ভাইটাল একটা বিষয়, এই মুহূর্তে নীতিগতভাবে খুব দ্রুত ডিসিশন নিতে হবে, কেননা ডিজিটাল বাংলাদেশ গড়া সরকারের একটি অঙ্গীকার এবং সেই অঙ্গীকারের অন্যতম একটি জায়গা হচ্ছে এই কম্পিউটার শিল্পের যে হার্ডওয়্যারের যে বিষয়গুলো। আমি জনাব সবুর খানের কাছে একটু আসতে চাই যে এগুলো কিন্তু খুব কঠিন কাজ কিন্তু নয় যে 19 ইঞ্চি বা 20 ইঞ্চি মনিটর গুলো শুল্কমুক্ত সুবিধা পাওয়া। তো সরকারের যারা এই বাজেট প্রণয়ন করছেন তাদের সাথে আপনারা কি ধরনের যোগাযোগ করেছেন, যে বা এর বাইরেও যে কেসিং বা মাউস কিবোর্ড এগুলোর যে শুল্ক প্রত্যাহার বা শুল্কমুক্ত যে সুবিধাটি পাওয়া, সেটির জন্য আপনারা কি ভাবছেন? আমি প্রথমে একটা কথা বলবো যে আমরা ফয়জুল্লাহ খানের কথা সূত্র ধরে যে আসলে প্রতিনিয়ত কিন্তু টেকনোলজি পরিবর্তন হচ্ছে এবং টেকনোলজির পরিবর্তনটা এত দ্রুত হচ্ছে যে আজকে যদি বাজেটে আমরা বলি যে 19 ইঞ্চি মনিটর বা 20 ইঞ্চি মনিটরকে নির্ধারণ করে একটা কর নির্ণয় করা হয়, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে 3 মাস পরে কিন্তু টেকনোলজি পরিবর্তন হতে পারে। 3 মাস পরে একটা সময় ছিল কিন্তু 14 ইঞ্চি টেলিভিশনকে স্ট্যান্ডার্ডাইজ ধরা হতো, কিন্তু আজকে দেখেন 19 ইঞ্চি মনিটরকে স্ট্যান্ডার্ড ধরা হয়।
তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রতি 3 মাস বা 2 মাস অন্তরে টেকনোলজির পরিবর্তন হচ্ছে। একটি সময় আমরা কল্পনা করতে পারি নাই যে ট্যাবলেট পিসির প্রবর্তিত হয়, এবং ট্যাবলেট পিসির সাথে যে আবার মডেম বিল্ড ইন থাকবে বা একটা জিএসএম মডেম বা কি বলা যায় সিডিএমএ ব্যবহার করা ওয়াইফাই ফ্যাসিলিটি, ব্লুটুথ ফ্যাসিলিটি এনাবল থাকবে, সেটা কিন্তু আমরা আগে কখনো বলতে পারি নাই। তো এই ক্ষেত্রে কাস্টমসের সবচেয়ে বড় যে সমস্যাটুকু আমরা দেখে আসছি বা গত প্রায় 15 বছর 20 বছর যাবৎ আমরা যেটা ধারাবাহিকভাবে দেখে আসছি, প্রতিবারই কিন্তু বলা হয়, এবং আমি অবশ্যই বলবো প্রাথমিকভাবে যারা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তাদের কিন্তু আগ্রহের কোনো কমতি নাই, কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টেজে যারা থাকে, যেমন আমি যদি বলি কাস্টমসের একজন কর্মকর্তা যিনি ওই মুহূর্তে ফিল্ডে পণ্যটাকে তারা দেখে বিবেচনা করবে যেটা কোন ক্যাটাগরিতে পড়বে, তাদের কিন্তু আসলে সীমাবদ্ধতা ব্যাপক, এবং পাশাপাশি যখনই তার একটা এক্সপিরিয়েন্স হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক আমরা মনে করি যে আসলে মানে গ্যাপ তৈরি হয়, এবং পাশাপাশি আমরা বলবো যে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা আমার মনে হয় ফজলুল্লাহ খান আরেকটা কথা ইউপিএস এর কথা বললো, আজকে ইউপিএস এর প্রয়োজনীয়তা কেন দেখা দিচ্ছে? পৃথিবীর কোন দেশে ইউপিএস এর কিন্তু এত প্রয়োজনীয়তা নাই, বাংলাদেশে যতটুকু ইউপিএস এর প্রয়োজনীয়তা, এবং বাংলাদেশে এটাকে বলা হয় একটা ফরজ হিসাবে, কেননা আমরা জানি যে আমরা লিফটে উঠতে সময় যেমন আমরা চিন্তা করি এই ইলেকট্রিসিটি ফল করতে পারে, ঠিক কম্পিউটারে কিন্তু একটা মানুষ অনেক সময় কিন্তু কম্পিউটারে যখন সে কাজ করে তখন কিন্তু সে তার কনসেন্ট্রেশন কিন্তু ওই একটি জায়গায় সীমাবদ্ধ থাকে, তখন কখন ইলেকট্রিসিটি চলে যায় সে বলতে পারে, শুধু একমাত্র ইউপিএস তাকে ওই মুহূর্তে কিন্তু কি বলে তাকে একমাত্র সেভ করতে পারে তার বিপজ্জনক অবস্থা থেকে। তো সেখানে আমি যেটা মনে করি যে সরকার বা তথা ইলেকট্রিসিটি ব্যর্থতার কারণে ইউপিএস কিন্তু একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। 2 কেবি পর্যন্ত ট্যাক্সের আওতার বাইরে, কিন্তু তার বেশি হলে দিতে হয়, এটি এখানে কিন্তু আসলে ঠিক না। 2 কেবি পর্যন্ত কম্পালসারি করা উপরে গেলে ট্যাক্স নাই, ওটা উল্টা হচ্ছে। আচ্ছা, উল্টা হচ্ছে। সেই জন্যই আমরা এই কথাই তো বললাম যে এখানে একটা সীমাবদ্ধতার কারণে কিন্তু এই প্রবলেমটুকু হচ্ছে। আপনি একটা পিসি যখন কিনছেন তখন একটা পিসির সাথে কিন্তু একটা ইউপিএস এখন ম্যান্ডেটরি অংশ, এবং আমাদের পিসিটাকে আমরা কিন্তু ইন ওয়ান সেন্স আমরা ট্যাক্স ফ্রি বলছি, যদিও তার সাথে কিছু একটা মিনিমাম ট্যাক্স এখানে ইনভলভ করা হয়, কিন্তু আমাদের বক্তব্যটা যেটা ছিল সেটা হলো যে আসলে ইউপিএস গুলাকে যাতে টুকে দিয়ে পর্যন্ত বরং সেটাকে আমার মনে হয় যে সম্পূর্ণভাবে শুল্কমুক্ত করা উচিত। পাশাপাশি শুধু 2 কেবি বন্ধ না, আমার মনে হয় যে যেকোনো ইউপিএসকে কিন্তু আসলে যত ক্যাপাসিটি হোক না কেন তাকে শুল্কমুক্ত এই কারণে করা উচিত, যদি ইলেকট্রিসিটি আমি যেটা মনে করি যদি আমরা ইলেকট্রিসিটি অ্যাভেলেবল হয় তাহলে অবশ্যই এটাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা উচিত, কারণ তখন যারা ব্যবহার করবে তারা কিন্তু শৌখিন হিসেবে ব্যবহার করবে, কিন্তু এখন কিন্তু যারা ব্যবহার করছে তারা কিন্তু শৌখিন হিসেবে ব্যবহার করছে না। এবং পাশাপাশি আরো একটি ব্যাপার হচ্ছে আমরা যেটা একটু আগে ফজলুল্লাহ খান যেটা বললো যে আসলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পণ্য, আমি আবারও যেটা বলবো যে পণ্যের এত বেশি দ্রুত ডেভেলপমেন্ট হয়, কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু ওই ব্যাপারে আপডেটেড থাকে না। আপডেটেড না থাকাতে ধরুন আপনি একটা কথা আমরা বলি যে আজকে আমরা জানি পার্সোনাল ট্র্যাকার সিস্টেম, যেটা আমি মনে করি বাংলাদেশে আজকে যে হারে আমরা দেখতে পাচ্ছি যে অপহরণ গুম, এটা আমি মনে করি পার্সোনাল ট্র্যাকার সিস্টেম কিন্তু বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটা পার্সোনাল ট্র্যাকার সিস্টেম থাকলে সে কোথায় যাচ্ছে কোন অবস্থানে ছিল প্রতি মুহূর্তে তাকে ট্র্যাক করা সম্ভব, ইভেন আমরা কারের কথাই বলি বা একটা পার্সনের কথা বলি, কিন্তু একটা পার্সোনাল ট্র্যাকার সিস্টেম যদি আনা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কাস্টমস কর্তৃপক্ষের বা যারা ইনভলভ থাকে তাদের জ্ঞানের কিছুর অভাবের কারণে এটা হচ্ছে। ফয়জুল্লাহ খান, এর বাইরেও আপনারা কি মনে করেন যে আর কি কি জায়গায় সুনির্দিষ্ট প্রস্তাবনা, কারণ আমাদের এই বিষয়টি আমরা নির্বাচন করেছি যে সুনির্দিষ্ট প্রস্তাবনা, কারণ এটি তো থাকলেও একটি বিষয়, কিন্তু আর কি কি এই হার্ডওয়্যার শিল্প আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলোর উপরে কাস্টমস ডিউটি এখনো পর্যন্ত বলবৎ আছে। যেমন আমি বলবো আমরা যখন নাকি কারোর সাথে যখন ওয়েবে ভিডিও চ্যাট করতেছি ওয়েবক্যামের উপরে ডিজিটাল ক্যামেরা কিন্তু আজকাল কিন্তু আপনি যতই দেখেন না কেন যে এগুলো কিন্তু যদি না থাকে, আজকে আপনি টেলিভিশন বলেন যে কোনো জায়গায় বলেন আপনি যে মানে এইগুলো সংবাদগুলো সংগ্রহ করতেছেন, সংগ্রহ করে সেগুলো প্রপারলি কিন্তু নিতে গেলে আপনি কিন্তু সরাসরি এখন ডিজিটাল ক্যামেরার মাধ্যমে নিতেছেন। এই যে নিচ্ছেন এই যে সহজলভ্য একটা জিনিসকে এটাকে হাই ট্যাক্সে রাখছে, হাই ট্যাক্সে রাখাতে সরকারের লাভটা কি? সরকারে কিন্তু সত্যি অর্থে খুব বেশি কি রেভিনিউ সরকার পাচ্ছে না, সরকার পাচ্ছে না। এই যে বলতেছি হাই ট্যাক্সেবল আইটেম হলে সরকার কিন্তু, এবং সেটা যদি ছোট আইটেম হয়, মানে যেমন ধরেন একটা আমার মোবাইল ফোন যদি অনেক বেশি ট্যাক্স করা হতো এবং আইটেমটা যদি ছোট হতো তাহলে হ্যান্ড ক্যারিতে বাংলাদেশে চলে আসে, কারণ ট্যাক্স ছাড়াই চলে আসে, তখন কি সরকার কিন্তু আরো বেশি ক্ষতি হয়, লস হয়, কারণ সে মোটেই ট্যাক্স পাচ্ছে না। আর যদি ট্যাক্সের পরিমাণটা তারা কমায় এবং এই ধরনের প্রোডাক্টে কিন্তু তখন তারা কিন্তু পাবে
মানে ট্যাক্স আর্ন করার মতো তাদের সুযোগ থাকবে। মানে যদি ট্যাক্স বাড়ানো হয় তাহলে দেখা যায় সেটা স্মাগলিং হয়ে চলে আসে, কিন্তু যদি একটি মিনিমাম ট্যাক্স মিনিমাম ট্যাক্স স্বতঃস্ফূর্তভাবে। অবশ্যই আমরা যেটা বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতি বছরই চেষ্টা করে সরকারকে বোঝাতে, কিন্তু এবং দুর্ভাগ্য হলো সত্য প্রিলিমিনারি স্টেজে কিন্তু এনবিআর কর্তৃপক্ষ বুঝলো, ইমপ্লিমেন্টেশন স্টেজে আমরা দেখতে পাই না। সেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। একমাত্র বাংলাদেশে একমাত্র আমি মনে করি অ্যাসোসিয়েশন যারা সরকারের কাছে সবসময় দেন দরবার করে আসছে, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে চাই, আমরা আগ্রহী। আমরা চাই যে সোর্স লেভেলে যখন ইম্পোর্ট করা হয় তখনই 3% এআইটি কেটে নেওয়া হোক, কিন্তু উল্টো সেটা না করে কি করা হচ্ছে যে একটা সিম্পলি একটা ট্যাক্স ইম্পোজ করে দিয়ে পরবর্তীতে যখন ট্যাক্সটা না হয় তখন কিন্তু অসাধু ব্যবসায়ীরা বেনিফিট সুযোগটা পায়। আর যদি শুধু শুরুতেই ট্যাক্স দিতে চান তাহলে সুবিধাটা কি থাকে? আচ্ছা, শুরুতে যদি ট্যাক্সটা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনার লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়, কারণ কেউ এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগটা থাকে না। কারণ আপনার প্রত্যেকটা কম্পিউটার আইটেমের প্রতি যদি 3% এআইটি কেটে নেওয়া হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন যে সে মালটা ইম্পোর্ট করার পরে যখন সে গুডসটা মার্কেটে বিক্রি করে তখন সে কিন্তু তার ট্যাক্সটা অ্যাডজাস্ট করার সুযোগটুকু পায়, এবং এনবিআর আগেই জেনে নিচ্ছে কে কোন গুডসটা আনছে। কিন্তু আমি যখন ছদ্মনামে ইম্পোর্ট লাইসেন্স করে বা ছদ্ম কোম্পানি তৈরি করে যখন আমি গুডসটা ইম্পোর্ট করছি তখন কিন্তু তার পুরো দায় দায়িত্ব কিন্তু বাংলাদেশ কম্পিউটার ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত তাদের উপরে পড়তে, কিন্তু আসলে কিন্তু এখানে ফেক কিছু ব্যবসায়ী কিন্তু এই সুযোগটা নিচ্ছে, এবং তারা ট্যাক্সের আয়তার বাইরে থেকে তারা কিন্তু এই ফেয়ার লেভেল বা আমরা যেটাকে বলি ফেয়ার মার্কেটে বা ফেয়ার কম্পিটিশন তারা কিন্তু বেনিফিট হচ্ছে। ফাইজুল্লাহ খান এবং সবুর খান, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আরো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছি কম্পিউটারের হার্ডওয়্যার শিল্পের বর্তমান প্রেক্ষিত ও বিকাশে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে। এই বিষয়ে আমাদের স্টুডিওতে থেকে কথা বলছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক এবং বর্তমান দুই সভাপতি। তো বিরতির আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে সেইটির একটি জায়গা, পাশাপাশি আমরা যদি আমাদের উদাহরণ হিসেবে দেখি যে চীন, ভারত এবং মালয়েশিয়াতে যে বড় বড় হার্ডওয়্যার শিল্প গড়ে উঠেছে, আমাদের কম্পিউটার নিয়ে আপনারা দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমাদের দেশে এই হার্ডওয়্যার শিল্প গড়ে ওঠার সামগ্রিক চিত্রটা কি যদি আপনি বলেন? এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশে অনেক উদ্যোগ এই পর্যন্ত গ্রহণ করা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে বা ব্যক্তিগত কোম্পানিগুলো থেকে, বাট আমি সরকারি পর্যায়ে বা আমি যেটা বলবো যে নীতি নির্ধারণ পর্যায়ে কিন্তু একটা ব্যাপক দুর্বলতা আমরা লক্ষ্য করতে পারছি। কারণ সেটা হচ্ছে যে লোকাল প্রোডাক্ট কেনার ব্যাপারে কিন্তু সরকারের এখনো পর্যন্ত কোনো সার্কুলেশন জারি হয়নি। কারণ আমরা ভারতের দিকে যদি তাকাই, মালয়েশিয়ার দিকে যদি তাকাই বা চীনের দিকে তাকাই, সেখানে কিন্তু বলা হয় যে লোকাল প্রোডাক্টের জন্য 15% বা 10% কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি থাকে, বাট আমাদের কিন্তু উল্টোটা হয়। আমাদের এখানে লোকাল প্রোডাক্ট মানেই হচ্ছে যে আমাদের ধারণাই হচ্ছে যে লোকাল প্রোডাক্ট মানেই হচ্ছে একটা সস্তা প্রোডাক্ট, কোয়ালিটি হবে না। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরকারি টেন্ডারে কিন্তু বলে দেওয়া হয় যে ইউএসএ অরিজিন বা ইউরোপিয়ান অরিজিন হইতে হবে। তো আমি যে ক্ষেত্রে মনে করি যে স্থানীয় শিল্প বিকাশের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে সরকার যদি তার কেনাকাটা বা এবং সর্বমহলে, আমি শুধু সরকারকে একা দোষারোপ করবো না, আমি প্রাইভেট সেক্টরকে দোষারোপ করবো যে প্রাইভেট সেক্টর গুলো কিন্তু আসলে লোকাল পণ্যের ব্যাপারে এগিয়ে আসা উচিত। কারণ লোকাল পণ্যকে যদি এনকারেজ করা না হয়, এবং একইভাবে আমি বলবো যে আসলে আজকে আমরা ইপিজেড গঠন করেছি বা আমরা যেটা আমরা নিজেরাই জানি যে আজ থেকে 15 বছর আগে কিন্তু কালিয়াকৈর হাইটেক পার্ক করার উদ্দেশ্য নিয়ে প্রায় অলমোস্ট 50 একর প্লাস কিন্তু জমি অ্যাকুইজিশন করে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার অলরেডি কাজ করেছে, কিন্তু আজ অদ্যাবধি কিন্তু সেখানে বাংলাদেশের কম্পিউটার শিল্পের সাথে কেউ কিন্তু সেখানে কাজ শুরু করতে পারেনি। তো এই যে ইমপ্লিমেন্টেশন স্টেজের যে ব্যর্থতাটা, সেটার জন্য কিন্তু আমরা মনে করি যে হার্ডওয়্যার শিল্পে কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা থাকার পর কিন্তু আমরা পিছিয়ে যাই। আমি একটু জনাব ফাইজুল্লাহ খান আপনার কাছে আসতে চাই, এই যে কালিয়াকৈরের আইটি পার্ক যেটি হলো না বা যেটি যিনি জনাব সবুর খান বললেন, আসলে এখানে কার ব্যর্থতা? এটি কি যারা আপনারা কম্পিউটারের নেতৃত্ব দিচ্ছেন সমিতির, তারা আপনাদের সময় মতো সরকারের সাথে যে দেনদর বা সেটি করতে পারেননি, কিংবা অন্য কোনো প্রশাসনিক লেভেলে কিংবা আমলাতান্ত্রিক জটিলতা? আসলে কার ব্যর্থতায় এই 15 বছর আগের যে একটি পরিকল্পনা কালিয়াকৈরের আইটি পার্ক নির্মাণের সেটি কেন প্রয়োগ বা ব্যবহার হলো না? আসলে ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা খুবই সময় উপযোগী। এখানে দেখেন যে সবুর ভাই কতক্ষণ আগে যে বললো যে এটা হয় নাই, কেন হয় নাই? না হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, যেখানে আমাদের ইলেকট্রিসিটির অভাব আছে, অবকাঠামোর মনে করেন অন্যান্য যাতায়াতের অভাব আছে, যে কালিয়াকৈর আমাদের এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। এখান থেকে ঢাকায় কিন্তু অ্যাভেলেবল, আমরা যে সময় জায়গায় কাজ করি এখানেই কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় তখন কিন্তু তারা সেই সময়টুকু চিন্তা করে যে আমি 2 ঘন্টা আমি কাজ করব। কারণ আইটি এমন একটা প্রোডাক্ট, যে
প্রোডাক্টে ঘরে বসেও কাজ করা যায় ইচ্ছা করলে। তো সেখানে কালিয়াকৈরে যদি আমরা যাই, সেখানে যদি যাতায়াতের অবস্থা যদি আমাদের পরিবর্তন করতে না পারি, আমরা যদি অবকাঠামো যদি পরিবর্তন করতে না পারি, বা আমাদের যতটুকু দরকার ততটুকু দিতে না পারি, আপনার কন্টিনিউয়াস যদি পাওয়ার সাপ্লাই দিতে না পারি, তাহলে সেই কালিয়াকৈরে কিন্তু অবকাঠামোতে হবে না। তাহলে এটি যখন নির্মাণ হয় আপনাদের পক্ষ থেকে আপনারা কেন এই ধরনের যে প্রতিবন্ধকতাগুলো ভবিষ্যতে দেখা যাবে সেটি কেন? আমরা কিন্তু বারবারই বলে আসতেছি, কালিয়াকৈরে স্টার্ট করার চেয়ে আমাদের ঢাকায় কিন্তু যে কোনো জায়গায় করা উচিত। যেমন এখন যেটা জনতা টাওয়ার আমাদেরকে দেওয়ার কথা ছিল, সেই জনতা টাওয়ারকে যদি আমাদের অবকাঠামো তৈরি করে দেয়, তাহলে কিন্তু আমরা অনেক বেটার কাজ করতে পারবো কালিয়াকৈরের চেয়ে। তারপরে মহাখালীতে ফাইনাল হয়ে গিয়েছিল, এখন সরকার শুধু উচ্ছেদ করতে পারতেছে না বিধায় আমাদেরকে তারা দিতে পারতেছে না। এই যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে কিন্তু আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য সরকারকেও যেমন শক্তভাবে এগিয়ে আসতে হবে, এবং প্রাইভেট সেক্টর থেকে আমাদের আরো প্রেশার ক্রিয়েট করতে হবে। জনাব সবুর খান, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের যে আইটি পলিসি, আসলে আদৌ কি আমাদের কোন আইটি পলিসি রয়েছে বা যেটার ভিত্তিতে আমরা কাজ করছি? আপনি কি মনে করেন? আসলে আমি যেটা বলবো যে আইটি পলিসি বাংলাদেশে অনেকবারই হয়েছে, এবং একইভাবে শুধু আমরা বলবো জাতীয় সংসদে কিন্তু তথ্য প্রযুক্তি আইন পাশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি একটু আগে বা আমরা প্রথমেই আলোচনা যেটা বললাম যে তথ্য প্রযুক্তি বা এই শিল্পটা এত বেশি ফাস্টার, যে এটা কিন্তু আসলে একটি জায়গায় যদি শুধু পলিসিতে হয়ে আমরা যদি বসে থাকি তাহলে হবে না, কিন্তু প্রতিনিয়ত আপডেটের প্রয়োজন, এবং এই আপডেটটা হইতে হবে কিন্তু ইন্ডাস্ট্রি প্লাস ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেটে যে এটা যে পরিবর্তনটা হচ্ছে তার সাথে সামঞ্জস্য রেখে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে আজকে যেই পলিসিটা 5 বছর আগে গ্রহণ করা হয়েছে, আজকে কিন্তু সেই পলিসির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। একটি কথা যদি আমরা বলি যে মোবাইল টেকনোলজির কথা যদি আমরা বলি, যে একটি সময় আমরা কখনো কল্পনা করিনি যে মোবাইলের মাধ্যমে আসলে আমরা ইন্টারনেট সমস্ত ফ্যাসিলিটি আমরা অ্যাভেল করতে পারবো, কিন্তু আজকে কিন্তু আপনি দেখেন যে ইন্টারনেটের সমস্ত ফ্যাসিলিটি কিন্তু মোবাইল থেকে আসছে। তো এই জন্য আমরা বলবো যে পলিসি কিন্তু আলটিমেটলি আমি মনে করি যে সরকার নিচ্ছে এবং নিবে, কিন্তু পাশাপাশি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে টেকনোলজি যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেই টেকনোলজির সাথে আমাদের কিন্তু ম্যাচ করে কিন্তু সরকারকে এবং সরকারের সাথে সংশ্লিষ্ট সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। এবং আমি অবশ্যই আপনার সাথে একমত যে প্রাইভেট সেক্টরে অনেক ব্যর্থতা ডেফিনেটলি আছে, কারণ আমরাও মনে করি যে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আসলে সম্মিলিতভাবে কিন্তু সরকারকে বোঝাতে পারি নাই। কারণ যেইটি একটু আগে বললাম যে আমরা প্রাইভেট সেক্টর কিন্তু এগ্রি যে আমরা 3% এআইটি দেওয়ার ব্যাপারে, বাট আমরা কেন বুঝাইতে পারছি না সরকারকে যে কেন আমরা 3%, এটা ব্যর্থতা আমাদের। জনাব ফাইজুল্লাহ খান এবং জনাব সবুর খান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একটি বিষয় আমি একটু জানতে চাইব দুজনের কাছে, সেটি হচ্ছে যে ভ্যাটের যে বিষয়টি আপনাদের আছে, যে প্রস্তাবিত বাজেটে এই হার্ডওয়্যার শিল্পের উপরে কিন্তু ভ্যাট এবং ট্যাক্সের যে জায়গাটি বারবার আলোচিত হয়, সেই জায়গায় আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কিনা? আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হিসাবে এখানে স্পষ্টভাবে আমরা কয়েকটা জিনিস বলছি। একটা হলো যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমাদের ইম্পোর্ট লেভেলে কাটতে হবে, এবং আমাদের ট্রেড ভ্যাট যেটা আছে ইম্পোর্ট লেভেলে কাটতে হবে, কারণ বাংলাদেশের যত কম্পিউটার ব্যবহার করা হয় 100% ইম্পোর্টেড প্রোডাক্ট। অতএব একটা জায়গায় যদি এগুলোকে যদি কেটে রাখা হয়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন দোকানে গিয়ে বা বিভিন্ন অফিসে গিয়ে এই ভ্যাট তল্লাশি করার জন্য, ভ্যাট আদায় করার জন্য তাদেরকে আর যেতে হয় না। আমি মনে করি সিঙ্গেল পয়েন্টে যদি কাটে, সারা বাংলাদেশে আমরা যদি বিক্রয় উত্তর যে ভ্যাট দিতে হবে, সেই ভ্যাট কিন্তু আমরা অবশ্যই আমরা সেখান থেকে মুখ পেতে পারি। তাহলে অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগটা তারা পাচ্ছে না। অসাধু ব্যবসায়ী ইভেন এখানে যে কোনো ভ্যাট অফিসাররা সেখানে গিয়ে তখন এই ধরনের কোন ধরনের আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না। কারণ আমি বলছি না যে কারণে হয় কি, এই ভ্যাটের যে জটিলতা, এই জটিলতা কিন্তু আমরা সেখানে সমাধান করতে পারি। যে আমাদের এই শিল্পকে বিকাশ যদি করতে হয়, আমাদের কতগুলো স্পেশাল আমাদের সুযোগ দিতে হবে। নাম্বার 1 হলো যে আমাদের যে রেভিনিউ বাজেট হচ্ছে, রেভিনিউ বাজেটের, কারণ সরকারের তো 2টা বাজেট থাকে, একটা রেভিনিউ একটা ডেভেলপমেন্টের। রেভিনিউ বাজেটের 2% যদি আইটি খাতে তারা বাধ্যবাধকতা দিয়ে দেয় যে এখানে খরচ করতে হবে, এবং 3% যদি ডেভেলপমেন্ট বাজেট থেকে যদি করে, তাহলে কিন্তু আইটির বিকাশ হবে। কারণ আপনাকে আমি আরেকটু বলবো যে দেখেন যে 70% মামলা হয় কিন্তু আমাদের দেশে জমা জমি নিয়ে। সে ল্যান্ডকে যদি আমরা ডিজিটাইজ করতে পারি, তাহলে 70% আমাদের মামলা থাকবে না। আমাদের 70% মামলা যদি আমরা তুলে নিতে পারি, আমাদের বিচার বিভাগ বলেন
তারপরে প্রশাসন বিভাগ বলেন এবং আমাদের যারা নাকি সিকিউরিটিতে আছেন তারা বলেন, সেখানে আমাদের জনবলরা অন্যদিকে কাজ করতে পারবে, সুন্দরভাবে কাজ করতে পারবে। আমি মনে করি এই আইটি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। জনাব সবুর খান, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এই ভ্যাটের বিষয়টি আমি খুব সংক্ষেপ সহজে একটা উদাহরণ তুলে ধরি যে আমরা যেই পরিমাণ ইম্পোর্ট করি কম্পিউটার ইন্ডাস্ট্রি, সরকার বা এনবিআর যদি সেখানে দেখে যে 3% এআইটি কেটে নেওয়ার পরে বা একটা নমিনাল ভ্যাট, আমি যদি বলি যে 1% বা 1.5% ভ্যাট কেটে নেওয়ার পরে যে রেভিনিউটা আসবে, তারা সারা বছর এতগুলো লোক ইনভলভ করে যে পয়সাটা উপার্জন করে তার থেকে কিন্তু আমি মনে করি ডাবল হবে। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে 70 to 60% কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাঁকি দিচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ভ্যাট ফাঁকি দিচ্ছে। সোর্স লেভেলে, যেটা ফজলুল্লাহ খান সাহেব বললেন, যে সোর্স লেভেলে যদি আমরা 3% এআইটি, 1% বা 1.5% ভ্যাট আমরা কেটে নিই, তাহলে কিন্তু যে রেভিনিউটা সরকার উপার্জন করবে এবং সরকার কিন্তু হেডেক ফ্রি ভাবে কিন্তু আসলে টোটাল সিস্টেমটাকে ডেভেলপ করার সময় মানুষ উপকৃত হবে, ব্যবসায়ীরা উপকৃত হবে এবং সরকার উপকৃত হবে। জনাব সবুর খান এবং জনাব ফজলুল্লাহ খান, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে, একদমই সময় শেষ। আপনারা দুজন আমাদের এই সেটে এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাদের দুজনকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর এই অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বুধবার পর্যন্ত রাত 11:15টায় পুনঃপ্রচারিত হয় এবং তার পরের দিন বিকেল 3টায় পুনঃপ্রচারিত হয়। দেখবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।